নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি ভাস্কর স্যার চলে এসেছি আমার পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে অধ্যায় আমি ইতিপূর্বেই আলোচনা করেছি, সেই তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের শেষ অংশটুকু আজকে আমি আলোচনা করব। আজকে আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনা শুরু করব আমরা যে পদ্ধতি সম্পর্কে আগের দিন আমরা ধারণা লাভ করেছি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এবং আগের দিন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ এবং কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু ধারণা অর্জন করেছি। আজকে আমরা জানব এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এই পদ্ধতির প্রয়োগ কোথায়, ব্যবহারিক প্রয়োগ কোথায়, তো দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন ক্ষেত্রে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কোথায় কোথায় কাজে লাগছে সেটা আমাদের একটু জেনে নিতে হবে। তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ বলতে গেলে আমাদের কিন্তু মেন যে তিনটি বিষয় কথা উল্লেখ করতে হয়, সেই তিনটি বিষয় হলো, একটি হচ্ছে ধাতুর বিশুদ্ধীকরণ, অর্থাৎ কোনো অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু বের করে আনার যে প্রক্রিয়া, সেটা হলো ধাতুর বিশুদ্ধীকরণ। সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে করা যায়। এছাড়াও রয়েছে আমাদের কি, এছাড়াও রয়েছে ধাতু নিষ্কাশন, অর্থাৎ কোনো এক ধাতুর যৌগ থেকে সেই ধাতুটাকে বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে করা যেতে পারে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবহারিক প্রয়োগ, সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন অর্থাৎ কোনো কম সক্রিয়, কোনো বেশি সক্রিয় ধাতুর উপর অপেক্ষিত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানব। তার আগে প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ধাতুর বিশুদ্ধীকরণ। আমরা জানি যে কোনো ধাতু যখন নিষ্কাশন করা হচ্ছে, সেই ধাতুর মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন অবিশুদ্ধি থেকে যায়। তাহলে সেই অবিশুদ্ধিগুলিকে দূর করার জন্য আমাদের কি করতে হয়, বিশেষ প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। সেই বিশেষ প্রক্রিয়া কি হতে পারে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হতে পারে। সেই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কিন্তু অনেক সময় বিভিন্ন অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু কিন্তু নিষ্কাশন করা যেতে পারে। যেমন একটা আমরা উদাহরণ আজকে দেখব ধাতুর বিশুদ্ধীকরণ প্রক্রিয়ার, সেটা হচ্ছে কপার ধাতুর বিশুদ্ধীকরণ। অনেক সময় অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার নিষ্কাশন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেব। আগের দিন আমরা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি জেনেছি কপার তড়িৎদ্বারের সাহায্যে। আজকের এই ধাতুর বিশুদ্ধীকরণ প্রক্রিয়াটা কিন্তু প্রায় অনেকটা সেই রকমই, কেবল কয়েকটা তফাৎ রয়েছে। কীরকম, যেমন এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু এস্টার মিশ্রিত কপার সালফেট দ্রবণকে আমরা এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। এবং ক্যাথোড হিসেবে আমরা কি ব্যবহার করব, ক্যাথোড হিসাবে একটি বিশুদ্ধ কপারের পাতলা পাতকে আমরা ক্যাথোড হিসাবে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বার হিসাবে আমরা ব্যবহার করব। আর কি হবে, আর ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে আমরা ব্যবহার করছি এখানে একটা অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। অবিশুদ্ধ কপারের মোটা দণ্ডকে আমরা ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে ব্যবহার করছি। ঠিক আছে, এবার কি করা হচ্ছে, এবার আমাদের এই তড়িৎদ্বারগুলোর সাহায্যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটানো হচ্ছে। তড়িৎ প্রবাহ ঘটালে কী হবে, আমরা জানি যে বিয়োজন ঘটবে, এবং কপার সালফেট দ্রবণের বিয়োজনের ফলে কোন কোন আয়ন উৎপন্ন হচ্ছে, আমরা আগের দিনও দেখেছি Cu2+ আয়ন এবং SO4 2- আয়ন উৎপন্ন হবে। Cu2+ ক্যাটায়ন আর SO4 2- আয়ন উৎপন্ন হচ্ছে। এবং আমরা জানি যে এই যে অ্যানোডের মধ্যে যে কপার পরমাণুগুলো রয়েছে, সেগুলো কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন ত্যাগ করে কিন্তু Cu2+ আয়ন রূপে কিন্তু কোথায় চলে আসছে, দ্রবণে চলে আসছে। এবং সেই Cu2+ আয়নগুলো কোন দিকে আকর্ষিত হচ্ছে আমাদের ক্যাথোডের দিকে। এবং ক্যাথোডের দিকে আকর্ষিত হওয়ার ফলে এই ক্যাথোডের ওপর কিন্তু কপারের একটা পুরু আস্তরণ জমা হচ্ছে, এবং অ্যানোডটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই অবিশুদ্ধ কপার দণ্ডের মধ্যে যে কপার পরমাণুগুলো আছে, সেইগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে আস্তে আস্তে কোথায় জমা হচ্ছে, এই ক্যাথোডের ওপর জমা হচ্ছে। ক্যাথোডে অলরেডি আমরা একটা বিশুদ্ধ কপারের পাত নিয়েছি, তাহলে সেই বিশুদ্ধ কপারের পাতের উপর কপার কিন্তু পুরু হয়ে জমা হতে থাকবে। এর ফলে এই দণ্ডটা মোটা হবে, এর ভর বাড়বে, আর এই পাতটার ভর আস্তে আস্তে কমতে থাকবে। এর ফলে কিন্তু এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু 99.9%
বিশুদ্ধ কপার কিন্তু আমরা ক্যাথোডের উপর পেতে পারি। এর সাহায্যে কি হচ্ছে, আমাদের অবিশুদ্ধ কপার থেকে কিন্তু আমরা বিশুদ্ধ কপার এই ক্যাথোডের উপর পেয়ে যাচ্ছি। এবং মানে ক্যাথোড বিক্রিয়া কি হয়, Cu2 প্লাস প্লাস 2E হচ্ছে কপার, আর Cu মাইনাস 2E হচ্ছে Cu2 প্লাস। এবং এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, এই অ্যানোড, যে অ্যানোড আমরা অ্যানোড হিসাবে নিয়েছিলাম অবিশুদ্ধ কপার দণ্ড, সেই অ্যানোডের ঠিক নিচে যদি একটা মসলিন নির্মিত একটি কাপড়, একটা পর্দা রেখে দেওয়া হয়, বা মসলিন নির্মিত একটি কাপড় রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেই মসলিন নির্মিত সেই থলিটার মধ্যে কি হচ্ছে, থলিটার মধ্যে দেখা যাবে একটা কাদার মতো অংশ জমা হচ্ছে। সেই কাদার মতো অংশটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। সেই কাদাটাকে কি বলা হচ্ছে, কাদার মতো অংশটাকে, সেটাকে বলা হচ্ছে অ্যানোড মাড বা অ্যানোড কাদা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাদার মতো একটা অংশ জমা হয়েছে। সেই কাদার মধ্যে কি থাকছে, সেই কাদার মধ্যে থাকছে কিছু দামি ধাতু বা নোবেল মেটাল বা বর ধাতু। সেই বর ধাতু কোনগুলো, আমরা জানি সোনা, রূপা, প্ল্যাটিনাম, এই ধাতুগুলো হচ্ছে অত্যন্ত দামি মূল্যবান ধাতু। সেই মূল্যবান কিছু ধাতু কিন্তু এই অবিশুদ্ধ কপার দণ্ডের মধ্যে থেকে যায়, এবং এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি চলার সময়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে বিশুদ্ধ কপার বের করার সময় কি হয়, এই অবিশুদ্ধ কপার দণ্ডের মধ্যে মিশে থাকা এই বর ধাতুগুলো অর্থাৎ সোনা, রূপা, প্ল্যাটিনাম, এই ধাতুগুলো কাদার আকারে এই অ্যানোডের নিচে ঠিক জমা হয়। এটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। ঠিক আছে, লেগে গেল আমাদের প্রথম আমাদের প্রয়োগ, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহারিক প্রয়োগ। প্রথম প্রয়োগ গেল ধাতুর বিশুদ্ধিকরণ। আমরা এবার দ্বিতীয় প্রয়োগে চলে যাব। 2 নম্বর প্রয়োগ আমরা আগে আলোচনা করলাম। 2 নম্বর প্রয়োগে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন প্রথমে আমরা জেনে নেব তড়িৎ লেপন কি। তড়িৎ লেপন হচ্ছে কোনো বেশি সক্রিয় ধাতুর উপর, বেশি সক্রিয় ধাতু কোনগুলো, আমরা জানি বেশি সক্রিয় ধাতু হচ্ছে লোহা, পিতল। এইগুলো কি হয় বেশি সক্রিয়, কেন বেশি সক্রিয় মানে হচ্ছে এরা জলীয় বাষ্প এবং বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে এদের ওপর কিন্তু অনেক সময় মরচে পড়ে বা এদের অনেক সময় ক্ষয় দেখা যায়। তো সেই জন্য এই বেশি সক্রিয় ধাতুর উপর অনেক সময় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সহায়তায় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম, নিকেল, এই সমস্ত ধাতুগুলোর প্রলেপ দেওয়া হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তাহলে কি হচ্ছে, কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে কি পদ্ধতিতে, এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। সেই জন্য এটাকে আমরা বলছি তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তো এই তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, কেন তড়িৎ লেপন করা হচ্ছে, আমাদের সংজ্ঞা থেকে আমরা ধারণা পাচ্ছি যে তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বর উদ্দেশ্য যে যেগুলো বেশি সক্রিয় ধাতু সেগুলোকে ক্ষয় এবং মরিচার হাত থেকে রক্ষা করা। যেমন লোহাকে যদি আমরা জানি খোলা বাতাসে আমরা ফেলে রেখে দিই, তাহলে বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে কী হয়, লোহার উপর মরিচা পড়ে এবং লোহাটা আস্তে আস্তে ক্ষয় হয়, নষ্ট হয়ে যায়। তাহলে লোহার এই যে ক্ষয়টাকে রোধ করার জন্য আমরা কী করতে পারি, লোহার উপর কী করতে পারি, নিকেলের প্রলেপ দিতে পারি, যেটাকে আমরা আগেই জানি গ্যালভানাইজেশন বলে, সেই গ্যালভানাইজেশন করতে পারি। তো এর ফলে কি হচ্ছে, একই সঙ্গে লোহাটা ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে, এবং আরেকটা গুরুত্ব রয়েছে তড়িৎ লেপনে, সেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি। তোমরা প্রায়ই অনেক সময় শুনেছো সোনার জল করা কোনো অর্নামেন্ট বা কোনো অলংকার। সোনার জল করা প্রকৃতপক্ষে কি, সোনার জল করা মানে এমন নয় যে কোনো টিনের বা লোহার জিনিসকে সোনার জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে, সেরকম কিন্তু নয়। সেটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোনো একটা ধাতুর উপর ওই সোনার প্রলেপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আজকাল আমাদের বিভিন্ন ইমিটেশনের গয়না খুব জনপ্রিয়, যেমন সিটি গোল্ড জাতীয় যে গয়নাগুলো, সেগুলো কিন্তু এই তড়িৎ লেপন পদ্ধতির সাহায্যে কিন্তু সেগুলোর উপর সোনার প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, এবার জানতে হবে যে তড়িৎ লেপন প্রক্রিয়া সম্পর্কে, তড়িৎ লেপন কীভাবে আমরা করব। তড়িৎ লেপন প্রক্রিয়ার জন্য আমরা মনে করো যে আমাদের লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেবো। লোহা হচ্ছে কপারের চেয়ে বেশি সক্রিয় ধাতু, তাহলে লোহার উপর আমরা কপার ধাতুর প্রলেপ দেবো। সেক্ষেত্রে কী করবো আমরা, সেক্ষেত্রে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুটিকে, অর্থাৎ এখানে লোহাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। লোহার উপর তামার প্রলেপ,
লোহার উপর তামার প্রলেপ দিতে গেলে কী করতে হবে? ক্যাথোড হবে আমাদের লোহার দণ্ডটাকে ক্যাথোড। অ্যানোড হিসেবে কী বার করবো? অ্যানোড হিসেবে বার করতে হবে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটি দণ্ড বা পাতকে আমরা কী করব? অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে তামার দণ্ড। তামার দণ্ডকে আমরা বিশুদ্ধ তামার দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করতে হবে? যেহেতু এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষ্য লাগবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে লাগবে যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুর একটি দ্রাব্য লবণের দ্রবণ, অর্থাৎ তামার লবণ এখানে তোমরা জানো এখানে যে কপার সালফেট, এখানেও তোমরা দেখতে পাচ্ছ কপার সালফেটের জলীয় দ্রবণ, CuSO4 এর কপার সালফেটের জলীয় দ্রবণ এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। তোমরা সব হতে বুঝতে পারছো যে তড়িৎ বিশ্লেষ্য কপার সালফেট কেন না হচ্ছে, তারপর লোহার উপর তামার প্রলেপ দিতে চাইছি। তাহলে তামার একটি লবণের জলীয় দ্রবণকে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করি তবেই কি হবে? তবেই কিন্তু লোহার উপর, এটি যদি ক্যাথোড লোহা থাকে, লোহার উপর কিন্তু এই তামাটা এসে জমা হবে। এটা তোমার উদ্দেশ্য, লোহার উপর তামার প্রলেপ দেওয়াটা উদ্দেশ্য। তাহলে অবশ্যই আমাকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুরই একটি লবণের দ্রবণকে আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। এবার আমরা আরও দু একটা উদাহরণ দেখে নিই। যেমন পিতলের উপর নিকেলের প্রলেপ। পিতলের উপর, মনে করো পিতলের একটা বস্তুর উপর নিকেলের প্রলেপ দেবো। পিতলের উপর নিকেলের প্রলেপ, তাহলে এখানে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করব? ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করব পিতল। তার পিতলের উপর আমরা প্রলেপটা দিতে চাইছি, তাহলে এখানে ক্যাথোড হচ্ছে পিতল। অ্যানোড কি? অ্যানোড হবে এখানে নিকেলের দণ্ড, বিশুদ্ধ নিকেল দণ্ড। বিশুদ্ধ নিকেল দণ্ডকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর কি? আর তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষণ আমি বললাম যে অ্যানোডে আর যেটা ব্যবহার করব তারই একটা দ্রাব্য লবণের দ্রবণকে আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হবে আমাদের সামান্য বোরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ। বোরিক অ্যাসিড মিশিয়ে দিলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দ্রুততর হয়। তাহলে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ, NiSO4 দ্রবণ, ঠিক আছে। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ ব্যবহার করছি। এখানে দেখো যদি আমরা আমাদের বিক্রিয়াটা দেখি, ক্যাথোড বিক্রিয়াটা দেখি, তাহলে হবে Na2+ প্লাস 2E দিয়ে হচ্ছে নিকেল, অর্থাৎ নিকেলটা জমা হচ্ছে ক্যাথোডে কার উপরে? পিতলের উপরে। তার ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে এটা। Na2+ দ্রবণ, Na2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে এবং সেই নিকেলটা কার উপর জমা হচ্ছে? পিতলের উপর। এবং এইভাবে পিতলের উপর কী তৈরি হচ্ছে? নিকেলের প্রলেপ পড়ছে। বোঝা গেল? এবার আমরা জানব লোহার উপর রূপোর প্রলেপ কিভাবে দেওয়া যায়। লোহার উপর রূপার প্রলেপ, তাহলে বুঝতে পারছো ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব? লোহার দণ্ড, ক্যাথোড। যার ওপর প্রলেপ দেবো সেটা ক্যাথোড, লোহার দণ্ড। অ্যানোড হিসাবে কি ব্যবহার করব? যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটি দণ্ড, অবশ্যই বিশুদ্ধ দণ্ড ব্যবহার করতে হবে। অ্যানোড বিশুদ্ধ রূপার দণ্ড, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করব? তড়িৎ বিশ্লেষণে আমরা কী ব্যবহার করতে হবে? এই রূপোর একটা লবণের দ্রবণ ব্যবহার করতে হবে। তাই রূপোর লবণ কি আছে? রূপোর একটা লবণ হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তাহলে তার একটা দ্রবণ আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষণ হিসাবে। তাহলে তড়িৎ
বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। দ্রবণ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2 পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের দ্রবণ আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব এক্ষেত্রে। তাহলে কি দেখা যাবে, যদি আমরা ক্যাথোড বিক্রিয়াটা দেখি, Ag প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে, Ag প্লাস আয়ন তৈরি হয়েছে অ্যানোডে, তো Ag প্লাস প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, দিয়ে ক্যাথোডে কি হচ্ছে Ag হিসাবে জমা হচ্ছে, অর্থাৎ রূপো জমা হচ্ছে কার উপরে, লোহার উপরে জমা হচ্ছে, বা লোহার উপর রূপোর প্রলেপ পড়ছে। ঠিক আছে, এবার আমরা জানবো পিতলের উপর সোনার প্রলেপ কিভাবে দেওয়া যায়। এটা শুধু পিতল নয়, যে কোনো ধাতুর উপরে কিন্তু সোনার প্রলেপ দেওয়া যেতে পারে। তা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখছি আমাদের বোঝার সুবিধার জন্য। পিতলের উপর সোনার প্রলেপ, তাহলে ক্যাথোড একদম ঠিক পিতল, ক্যাথোড হচ্ছে পিতল দণ্ড। অ্যানোড কি ব্যবহার করব, বিশুদ্ধ সোনার পাত, অ্যানোড হিসেবে ব্যবহার করব বিশুদ্ধ সোনার পাত। বিশুদ্ধ সোনার পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে, আমাদের এই সোনার একটা লবণের দ্রবণকে ব্যবহার করতে হবে। তাহলে সোনার লবণ কি আছে, পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণকে আমরা ব্যবহার করব এই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড, এটা হচ্ছে একটা সোনার লবণ, পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2 পটাশিয়াম অরোসায়ানাইড দ্রবণ। পটাশিয়াম অরোসায়ানাইড দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করছি। এর ফলে কি হবে, ক্যাথোড বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো Au3 প্লাস 3E তিনটে ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে তিনটে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, Au-তে পরিণত হচ্ছে, সোনাতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কি হচ্ছে, এই পিতলের উপর কিসের প্রলেপ পড়ছে, এটা তো ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোডে কে আছে, পিতল আছে, তাহলে পিতলের উপর কার প্রলেপ পড়ছে, Au অর্থাৎ সোনার প্রলেপ পড়ছে। অরাম মানে হচ্ছে সোনা, অরামের প্রলেপ পড়ছে পিতলের দণ্ডের উপর। তারপরে এইটা বলা যেতে পারে যে পিতলের উপর সোনার প্রলেপ, তাহলে এইভাবে দেওয়া যাবে। বুঝা গেল, তাহলে এর প্রত্যেক এই প্রক্রিয়াগুলোকে বলে তড়িৎ লেপন। তড়িৎ লেপনটা কীভাবে করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে, আমাদের একটা ভোল্টামিটার লাগবে, ক্যাথোড অ্যানোড আমরা যেভাবে যার উপর যার প্রলেপ দিতে চাইছি সেই অনুযায়ী ক্যাথোড অ্যানোড লাগবে, সেরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে, এবং ব্যাটারির সাহায্যে আমাদের তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। অর্থাৎ মূল প্রক্রিয়াটা কিন্তু এই ছবিতে যেরকম অ্যারেঞ্জমেন্ট দেখানো রয়েছে এরকমই, মূল প্রক্রিয়া একরকমই, কিন্তু আমাদের উদ্দেশ্য এক রকম। বোঝা গেল, তাহলে আমাদের তড়িৎ লেপন প্রক্রিয়া আমরা জানলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োগ। আর যে প্রয়োগটি রয়েছে সেটাকে বলা হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশন, সেটা আমরা একটু জেনে নেব। ধাতু নিষ্কাশন অর্থাৎ কোনো একটা যৌগ থেকে বা আকরিক থেকে ধাতু কিভাবে বের করা যায়। 3 নম্বর পদ্ধতি ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন কাকে বলে বললাম আগে, যে কোনো ধাতুর যৌগ থেকে সেই ধাতুটিকে বের করে আনা যে পদ্ধতি সেটা বলে ধাতু নিষ্কাশন। এবার এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কোন কোন ধাতু নিষ্কাশন করা যাবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কিছু কিছু ধাতু নিষ্কাশন করা যায়, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সকল ধাতু এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, হাইলি ইলেকট্রোপজিটিভ, এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে কিন্তু নিষ্কাশন করা যায় কি থেকে, তাদের যৌগ থেকে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এইগুলো নিষ্কাশন করতে গেলে কি লাগবে, এদের ক্লোরাইড দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করি। আর অ্যালুমিনিয়াম করতে গেলে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে কি করতে হবে,
এদের অক্সাইড গলিত অক্সাইডকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করে থাকি। তো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেব অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন ঠিক আছে, আমরা জেনে নিই একটু ডিটেলসে। তো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য কি করতে হয়? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য কিন্তু কি লাগে, আমাদের একটা অ্যালুমিনিয়ামের যৌগ লাগবে, যে যৌগ থেকে আমরা ধাতুটা নিষ্কাশন করতে চাইছি সেই যৌগটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য আমরা জানি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা গুরুত্বপূর্ণ আকরিক। বক্সাইট Al2O3.2H2O, এই বক্সাইট থেকে কিন্তু সরাসরি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। এখান থেকে কিন্তু বিশুদ্ধ এই বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে বলে অ্যালুমিনা Al2O3, এটা কিন্তু Al2O3 নিষ্কাশন করা হয় প্রথমে। Al2O3কে এইটাকে তাড়িয়ে, জলটাকে তাড়িয়ে এবং অবিশুদ্ধগুলোকে বাদ দিয়ে বিশুদ্ধ Al2O3 বের করে আনা হয়। এবার এই বিশুদ্ধ Al2O3কে কিন্তু সরাসরি গলিয়ে কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা যায় না। কেন যায় না? Al2O3-র যে গলনাঙ্ক, সেই গলনাঙ্ক হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা গলাতে গেলে বুঝতে পারছো কী ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার, সেটা খুবই ব্যয়বহুল। তার জন্য কি করা হয়, এর গলনাঙ্ক কমিয়ে আনার প্রয়োজন হয়। তো গলনাঙ্ক কমিয়ে আনতে গেলে কি করতে হবে? গলনাঙ্ক কমিয়ে আনতে গেলে এর সঙ্গে দুটি পদার্থ যোগ করা হয়, দুটি যৌগ যোগ করা হয়। একটা হচ্ছে ক্রায়োলাইট, আর আছে ফ্লোস্পার। ক্রায়োলাইট এবং ফ্লোস্পার, ঠিক আছে। এর মধ্যে ক্রায়োলাইট না হচ্ছে 60%, ক্রায়োলাইট না হচ্ছে 60%, ক্রায়োলাইট Na3LF6, এটা না হচ্ছে 60%, আর ফ্লোস্পার CaF2 না হচ্ছে 20%, আর Al2O3 অ্যালুমিনা না হচ্ছে 20%। এই তিনটে মিশ্রণ না হচ্ছে, মিশ্রণকে বিগলিত করা হচ্ছে। এর গলিত মিশ্রণ না হচ্ছে, সেই গলিত মিশ্রণকে কি করা হচ্ছে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই মিশ্রণ 20% Al2O3 অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লোস্পারের মিশ্রণ না হচ্ছে। এর ফলে গলনাঙ্ক কত হচ্ছে? গলনাঙ্ক 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে আসছে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে। অর্থাৎ যদি প্রশ্ন দেয় যে ক্রায়োলাইট এবং ফ্লোস্পার কেন মেশানো হয়, মেন কারণ হচ্ছে গলনাঙ্কটাকে কমিয়ে আনা। ঠিক আছে, এবং এখানে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইটের দণ্ড। গ্রাফাইটের দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। আর ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বনকে। গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড এখানে ব্যবহার করা হয়। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম গলিত অবস্থায় জমা হচ্ছে। আমাদের ক্যাথোডে আমরা যদি ক্যাথোড বিক্রিয়াটা দেখি, আমরা যদি বিয়োজনটা দেখিনি প্রথমে, Al2O3 গলিত Al2O3 নিলাম, তাহলে হবে 2Al3 প্লাস 3O2 মাইনাস, এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়া 2Al3 প্লাস 6টা ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে কিসে পরিণত হচ্ছে? দুটো এল পরমাণু তৈরি হচ্ছে। ঠিক আছে, আর অ্যানোডে কি হচ্ছে? অ্যানোড বিক্রিয়াটা দেখিনি আমরা। অ্যানোড বিক্রিয়া কি হচ্ছে? 3O2 মাইনাস 6টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে 3O-তে পরিণত হচ্ছে, 3টে অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এই 3টে অক্সিজেন পরমাণু আবার আরও 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কী করছে? O2 অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে, 3টে অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি আমরা? ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে গলিত অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হচ্ছে, আর অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে? অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোডে গলিত অ্যালুমিনিয়াম জমা হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের যৌগ থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। এবং আমরা বললাম যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ক্রায়োলাইট, ফ্লোস্পার এবং অ্যালুমিনার গলিত মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের গ্রাফাইট দণ্ড, ক্যাথোড হিসেবে ব্যবহার হচ্ছে গ্যাস কার্বন, অ্যানোড হিসেবে ব্যবহার করা হচ্ছে গ্রাফাইট দণ্ড। এবং ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া দেখলাম।
ক্যাথোডে জমা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর অ্যানোডে তৈরি হচ্ছে অক্সিজেন গ্যাস। এইভাবে কিন্তু আমরা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোর নিষ্কাশন করতে পারবো কোন পদ্ধতির সাহায্যে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণে কটা প্রয়োগ জানলাম? 3টে। একটা হচ্ছে আমরা প্রথমেই জানলাম যে ধাতুর বিশুদ্ধীকরণ, এবং আমরা কপার বিশুদ্ধীকরণ দেখলাম, অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার কী করে পাওয়া যায়, 1 নম্বর আমাদের প্রয়োগ। 2 নম্বর প্রয়োগ আমরা জানলাম তড়িৎ লেপন, অর্থাৎ বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে তার স্থায়িত্ব বৃদ্ধি করা এবং তার ঔজ্জ্বল্য বা সৌন্দর্য বৃদ্ধি করা, এটা আমরা জানলাম। আর কি? আর 3 নম্বর আমরা জানলাম ধাতু নিষ্কাশন, এবং অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আমরা জানলাম অ্যালুমিনা থেকে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ। তো আমরা সমগ্র অধ্যায়টা 3টে অংশে জানলাম। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া আমরা এই অধ্যায়ে আলোচনা আমাদের এখানেই শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, নমস্কার।